এই মুহূর্তে যদি আপনি বক্তব্য দেন তাহলে তো ভারতকে আপনি কথা বলার সুযোগ তৈরি করে দিলেন। ভারত তো এখন বলবে যে এখন যে গভর্নমেন্ট আছে সেই গভর্নমেন্ট আমার স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি। কারণ মাহফুজ আলম কোনো ব্যক্তি না, তিনি সরকারের অংশ, সরকারের একজন উপদেষ্টা। এখনো পর্যন্ত তার মন্ত্রণালয় সম্ভবত বৈঠক হয় না, তার মানে তিনি ব্যাপকভাবে পাওয়ারফুল। তিনি ডক্টর ইউনূসের পরে সব থেকে পাওয়ারফুল, কারণ তার উপদেষ্টা পদ তিনি কোন জায়গায় আছেন বন্টন করা হয়নি। তার মানে কি তিনি সর্বক্ষেত্রে আছেন, এমনকি প্রধান উপদেষ্টার যে পদ দায়িত্ব সেখানেও তিনি আছেন। এই যে একটা বড় পদে তাকে বসিয়ে রাখলেন, বসিয়ে থাকার পরে যখন এই ধরনের বক্তব্য দেওয়া হয় সেটি দেশের জন্য অত্যন্ত ক্ষতিকর আমরা মনে করি। কারণ কি? কারণ ভারতের সাথে যুদ্ধ করলে তো আমরা আসলে আমাদের অবস্থা কি হবে এটি নাবালক শিশু জানে। কেন যুদ্ধ করব? ভারতের সাথে আমি তর্ক করতে পারি, আমি মানে তাদের আগ্রাসন নিয়ে প্রতিবাদ করতে পারি, মিছিল করতে পারি, বিক্ষোভ করতে পারি। কিন্তু আপনি যদি বলেন যে এখন এই ভারত যা করছে এর জন্য আমাদের সেনাবাহিনীকে সীমান্তে পাঠিয়ে গোলাগুলি শুরু করে দিতে হবে, এটা কি এখন সম্ভব? ভারত এত বড় রাষ্ট্র, তাদের সাথে শক্তি ক্ষয় করে আমাদের পক্ষে আসলে কোনোভাবে সম্ভব না। এটি আপনাকে মেনে নিতে হবে। মেনে নিয়ে আমরা একটি রাষ্ট্র হিসেবে মর্যাদার সাথে কীভাবে বাঁচতে পারি, কোন কৌশল অবলম্বন করলে, কোন দেশের সাথে সম্পর্ক রাখলে আমরা আমাদের যে স্বাধীনতা সার্বভৌমত্ব টিকে রাখতে পারি, আমাদের এই মতো সেটাই দরকার। সিঙ্গাপুর একটি ছোট দেশ, কিন্তু দেখেন যে তারা কত অর্থনৈতিকভাবে সমৃদ্ধ। তা আমরা চাইলে আমরা এমনভাবে সমৃদ্ধ হতে পারি সিঙ্গাপুরের মতন করে, আপনার অর্থনৈতিক ক্ষেত্রে, চিকিৎসার ক্ষেত্রে। এখন সেই দিকে মনোযোগ না দিয়ে যদি আপনি এখন মানচিত্রের দিকে মনোযোগ দেন, যে আমাদের মানচিত্র ভারতের মধ্যে, আমাদের ভারতের আসাম আমার, বিহার আমার, উড়িষ্যা আমার, কলকাতা আমার, এই আলোচনাগুলো করতে গেলে ভারত আপনাকে ছাড়বে না। এবং ভারতকে আপনি সুযোগ করে দিলেন। ভারত এখন তো আমি মনে করি যে ওই যে ভারতের অন্যান্য যে শুভেন্দু অধিকারী বা অন্যান্য যারা আছে তারা তো এখন যে মাহফুজের বক্তব্য প্রমাণ হিসেবে দেখাবে যে আমরা এতদিন যে কথাগুলো বলেছি এই কারণে এই অন্তর্বর্তীকালীন সরকার আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য, আমাদের সীমান্তের জন্য হুমকি। এখন তো মাহফুজ সাহেব যেটি করলেন, জেনে বা না জেনে, বুঝে বা না বুঝে তিনি যে কাজটি করেছেন, এটি আমি মনে করি বাংলাদেশের জন্য মোটেও কল্যাণকর একটি কাজ না। আমরা কি আমাদের যে বাংলাদেশের গর্বিত সেনাবাহিনী, আমাদের সেই সেনাবাহিনীকে কি ইউনূস তার চতুরতার মাধ্যমে, তার চালাকির মাধ্যমে আমাদের সেই গর্বিত সেনাবাহিনীকে সে কি বিপদের দিকে ঠেলে দিচ্ছে? এই নিয়ে আসলে আমরা একটু শঙ্কিত এবং আমরা চিন্তিত। আসুন দেখি যে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন সহ আইন শৃঙ্খলা সহ সার্বিক পরিস্থিতিতে আমাদের বাংলাদেশে সেনাবাহিনী কি অবদান রাখে এবং তাদের বাংলাদেশের সব ক্ষেত্রে মুক্তিযুদ্ধ থেকে এই পর্যন্ত তাদের অবদান কতটুকু। আমরা যদি দেখি বাংলাদেশে 1971 সালে যে মুক্তিযুদ্ধ হয়েছিল, সে মুক্তিযুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনীর একটি গৌরব উজ্জ্বল ইতিহাস রয়েছে। আমরা যদি দেখি বাংলাদেশের অর্থনীতিতে সেই 1988 সাল থেকে বাংলাদেশের সেনাবাহিনী জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে খুব সুনামের সহিত দায়িত্ব পালন করে আসছে এবং প্রতি বছর প্রায় 300 মিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশ সেনাবাহিনী ইউএন মিশন থেকে পায়। তাহলে বাংলাদেশে আমাদের জন্য একটি গর্বের বাহিনী হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। এবং দক্ষিণ এশিয়ার মধ্যে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে সবচেয়ে বেশি সুনামের সহিত দায়িত্ব পালন করে আসছে, সংখ্যায়ও সবচেয়ে বেশি, সেটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, ইউনূস কি আমাদের সেই গর্বিত সেনাবাহিনীকে কি বিপদের দিকে ঠেলে দিচ্ছে, তাদেরকে বিতর্কিত করছে? ইউনূস বাংলাদেশ সেনাবাহিনীকে দিয়ে বাংলাদেশে কি কি করাচ্ছে এবং কি কি হচ্ছে আসলে একটু দেখি। এর ফলে বাংলাদেশের সেনাবাহিনীর উপরে কি ইম্প্যাক্ট পড়তে পারে, দেশের উপরে কি ইম্প্যাক্ট পড়তে পারে, এগুলো নিয়ে আসলে একটু বিশ্লেষণ করে দেখি। যে বাংলাদেশ সেনাবাহিনী বর্তমানে যে কাজগুলো করছে এবং বাংলাদেশের সেনাবাহিনীকে দিয়ে এখন ইউনূস যে কাজগুলো করানোর চেষ্টা করা হচ্ছে, সেইগুলো আসলে জাতিসংঘ সহ অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ আন্তর্জাতিক সংস্থাগুলো সেইগুলো কিভাবে দেখছে।
তো বাংলাদেশে যেগুলো হচ্ছে এখন স্পষ্টতই বাংলাদেশে হিউম্যান রাইটস এর ভায়োলেশন হচ্ছে। আপনি যদি ইউরোপিয়ান কনভেনশন অফ হিউম্যান রাইটস এর আর্টিকেল 2 থেকে 9 পর্যন্ত আপনি দেখেন, যে আর্টিকেল 2 থেকে 9 ইউরোপিয়ান কনভেনশন অফ হিউম্যান রাইটস এ কিন্তু আমাদের প্রত্যেক মানুষের বাক স্বাধীনতার কথা বলা আছে, রাজনৈতিক চর্চার কথা বলা আছে এবং তাদের ধর্ম চর্চার কথা, তাদের অধিকার সেখানে বলা আছে। এখন বাংলাদেশে কি এগুলো কি ভায়োলেশন হচ্ছে? না, হচ্ছে না। আপনি যদি দেখেন স্পষ্টতই বাংলাদেশে হিউম্যান রাইটস এর ব্যাপকভাবে বাংলাদেশে হিউম্যান রাইটস ভায়োলেশন হচ্ছে, যেগুলো আর্টিকেল 2 to 9 পর্যন্ত আপনারা যদি দেখেন, যেগুলো আর্টিকেল 2 থেকে 9 পর্যন্ত এগুলো ভায়োলেশন হচ্ছে, ইউরোপিয়ান কনভেনশন অফ হিউম্যান রাইটস এর আইন ভায়োলেশন হচ্ছে, যেটি কখনোই অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং জাতিসংঘ সেগুলো কখনোই ভালোভাবে নেয় না। তারপরে আরেকটা বিষয় যদি দেখেন, যে এথনিক মাইনরিটির উপর যে বাংলাদেশে নির্যাতনগুলো হচ্ছে, যে এথনিক মাইনরিটির উপরে বাংলাদেশে যে নির্যাতন হচ্ছে, এটা কখনই ইউনাইটেড নেশন, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ আন্তর্জাতিক সংস্থাগুলো সেগুলো ভালোভাবে নেয় না। বিশেষ করে এথনিক মাইনরিটির উপরে নির্যাতনটা আন্তর্জাতিক সংস্থাগুলো খুব গুরুত্ব সহকারে বিবেচনা করে। সেই জায়গার মধ্যে কি বাংলাদেশে এথনিক মাইনরিটির উপরে কি হামলা হচ্ছে, নির্যাতন হচ্ছে? অবশ্যই 5ই আগস্টের পর থেকে বাংলাদেশে আমাদের এথনিক মাইনরিটির উপরে, সংখ্যালঘুদের উপরে ব্যাপকভাবে অন্যায় অত্যাচার করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে, তাদের বাড়িঘরে হামলা করা হচ্ছে, ভাঙচুর করা হচ্ছে, অগ্নিসংযোগ করা হচ্ছে, তাদের উপরে চাঁদাবাজি করা হচ্ছে। এগুলো প্রমাণিত, এগুলোর জন্য রিপোর্ট তৈরি করা হচ্ছে। উপাসনালয়গুলোতে কি হামলা করা হয়েছে? অবশ্যই উপাসনালয়গুলোতে এবং বাংলাদেশে মূর্তি ভাঙ্গার মতো কাজ বাংলাদেশে ঘটেছে 5 তারিখের পর থেকে, এবং সেটা ব্যাপকভাবে ঘটেছে 5 তারিখের পর থেকে, এই ইউনূস দায়িত্ব নেওয়ার পর থেকে। এখন এই বিষয়গুলো, এই রিপোর্টগুলো তৈরি হচ্ছে, এই রিপোর্টগুলো যখন তৈরি শেষ হবে, এই রিপোর্টগুলো যখন ইউনাইটেড নেশনের যখন সাবমিট করা হবে এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনালও যখন রিপোর্টগুলো ফাইনাল করে যখন ইউনাইটেড নেশনে সাবমিট করবে, তখন কিন্তু ইউনাইটেড নেশন বাংলাদেশ থেকে সেনাবাহিনী, শান্তিরক্ষা মিশনে সেনাবাহিনী নিবি কিনা সেই ব্যাপারে বিবেচনা করবে। কারণ ওই মিশনটার নামই হচ্ছে কিন্তু শান্তিরক্ষা মিশন, যেগুলো সারা বিশ্বের যেখানে অশান্তি সৃষ্টি সেই দেশগুলোতে তারা সেনাবাহিনী পাঠিয়ে সেখানে সাহায্য সহযোগিতা করে। এখন যদি বাংলাদেশ সেনাবাহিনীকে দিয়ে যদি ইউনূস হিউম্যান রাইটস এর ভায়োলেশন করে, এথনিক মাইনরিটির উপরে নির্যাতন যে হচ্ছে এগুলোর যদি কোনো ব্যবস্থা গ্রহণ না করা হয় এবং উপাসনালয়গুলোতে যে হামলা হচ্ছে এগুলোর অভিযোগ যদি প্রমাণিত হয় এবং এই রিপোর্টগুলো জাতিসংঘে যদি যায়, তাহলে আমাদের বাংলাদেশ থেকে সেনাবাহিনী আর আমাদের জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিবে না। এ হচ্ছে একটা পয়েন্ট। আর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর বিরুদ্ধে কেউ কেউ আঙ্গুল তুলছে, অভিযোগ তুলছে যে আমাদের সেনাবাহিনীর মধ্যে কোন উগ্রপন্থা বা কোন উগ্রবাদী সংগঠনের কোন সদস্য ঢুকে পড়ছে কিনা, সেটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং বিবেচ্য বিষয়। তো এই বিষয়টি যদি জাতিসংঘের কাছে, জাতিসংঘ কিন্তু উগ্রবাদীদের বিরুদ্ধে, মৌলবাদীদের বিরুদ্ধে এবং তালেবানি গোষ্ঠী, এই সংস্থাগুলোর, এই গোষ্ঠীগুলোর বিরুদ্ধে কিন্তু খুব জোরালোভাবে ভূমিকা রেখে কাজ করছে।